স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। রাজনীতির বিবাদে সৃষ্ট নাশকতার শিকার হচ্ছে জনসাধারণ, তাই জনতার জানমালের সুরক্ষায় আগের চেয়ে এখন অনেক বেশি তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সদ্যই দায়িত্ব পাওয়া র্যাব মহাপরিচালকের ব্যস্ততা পেয়েছে তাই নতুন মাত্রা। তার সঙ্গে আজকের আলাপচারিতা আমাদের আজকের মুখোমুখি জনাব বেনজির আহমেদ। জনাব বেনজির আহমেদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জনাব বেনজির আহমেদ, আপনি ডিএমপির কমিশনার থেকে র্যাবের দায়িত্ব নিয়েছেন এই বছরের প্রথম দিকে এবং তারপর থেকে প্রায় ৪৫ দিনের অবরোধের মধ্যে গেল। আপনি বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়েছেন। আপনার বক্তব্যের অনেক সমালোচনা হয়েছে। সবচেয়ে বড় যে সমালোচনার জায়গাটি আপনার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আপনি সব ক্ষেত্রেই শক্তি প্রয়োগ করতে চান এবং শক্তি প্রয়োগ করে সবকিছু থামিয়ে দিতে চান। আইন বা যেটিকে আসলে পুলিশি কাঠামো, সেই ক্ষেত্রে আপনার শক্তি প্রয়োগটা আপনার কাজের ধরন, এটা হচ্ছে আপনার বিরুদ্ধে সবচেয়ে বড় সমালোচনা। আপনি এটা নিয়ে সমালোচনা যারা করেন, সমালোচনা তাদের মুখেই থাক, ওটা তাদের মুখে যেহেতু মানায় সেহেতু তাদের মুখে রেখে দেয় বেটার। আমি একজন প্রফেশনাল অফিস হিসেবে যেটা বলতে পারি যে আমাদের দায়িত্ব হচ্ছে এখন যারা নিরীহ মানুষ বিনা কারণে শান্তিপ্রিয় মানুষদেরকে জ্বালিয়ে পুড়িয়ে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, তাদের নিরাপত্তার ব্যবস্থা করা। তাছাড়া একই সঙ্গে আমাদের সড়ক মহাসড়ক যেখানে প্রতিবন্ধক তৈরি করা হচ্ছে এবং বাংলাদেশের সাধারণ যে জীবনযাত্রা সেটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেটি আমি মনে করি যে একটা ফৌজদারি অপরাধ, একটা সন্ত্রাসী কর্মকাণ্ড। কারণ যদি আমরা সন্ত্রাসের ডেফিনেশন দেখি, জাতিসংঘ কিন্তু এখন সংজ্ঞার ডেফিনেশন নির্ধারণ করতে পারে নাই। কারণ কোনো দেশে কেউ কেউ আবার স্বাধীনতা যুদ্ধ যারা করেন তাদেরকে সন্ত্রাসী আখ্যায়িত করে। এই ডিলেমার কারণে তারা পৌঁছতে পারে না এখন পর্যন্ত, বাট দে হ্যাভ এ ড্রাফট ডেফিনেশন, একটা খসড়া ডেফিনেশন তাদের আছে। আর পশ্চিমা দেশে প্রত্যেকের কান্ট্রিতে এই ডেফিনেশনটা রয়েছে, আমাদের দেশেও আছে, আমাদের দেশে আইন আছে, ডেফিনেশন আছে, ভারতে আছে। তো সেখানে যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী তাদের নিজস্ব কোনো স্বার্থ আদায়ের জন্য নিরীহ সাধারণ মানুষকে জিম্মি করে, হত্যা করে, ক্ষতিসাধন করে, সম্পদে ক্ষতিসাধন করে, সেটাকে সন্ত্রাস বলা হয়। তো এটা সন্ত্রাস, এটা কর্মকাণ্ড। তো সেই কর্মকাণ্ডের বিরুদ্ধে তো অবশ্যই আমাদের দায়িত্ব পালন করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে শক্তির প্রসঙ্গ না, আমরা বারবার, আমি জানি না, এগুলো হচ্ছে বিভিন্ন উদ্দেশ্য প্রণোদিতভাবে এগুলোকে আউট অফ কনটেক্সট উপস্থাপন করা হয়। তারপরে এটাকে আমি মনে করি যে অপূর্ণাঙ্গভাবে উপস্থাপন করা হয়। আপনি প্লিজ আপনি কন্টিনিউ করবেন। আমি শুধু আপনার সবচেয়ে বেশি কথা যেটি উদ্ধৃত হয়েছে গত কয়েকদিনে, সেটি যদি আমি আপনাকে একটু বলি, যে সব মহল থেকে এটি বলা হয়েছে যে আপনি বলেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কি অস্ত্র দেওয়া হয়েছে হাডুডু খেলার জন্য। আমাদের একটি প্রশ্ন এরকম যে অস্ত্র ব্যবহারের নির্দেশনায় কি আইন অনুসরণের বাধ্যবাধকতা নেই? আপনি এরকম একটি মানে প্রান্তীয় কথা ব্যাপারটা এরকম, একটা শ্রেণীর মানুষ এভাবে বলতে চায় যে অস্ত্রটা সম্ভবত আমাদের লায়াবিলিটি, এটা ব্যবহার করার অধিকার, আইনসম্মত অধিকার আমাদের নাই। কিন্তু এটা যে আইনসম্মত অধিকার আমাদের রয়েছে, সেটি একটা স্বার্থন্যাসী মহল ভিন্ন কারণে এটি মানতে চান না বা একটা ফ্লেভার দিতে চান, মানুষকে ভুল বোঝাতে চান। মূলত এটি দিয়ে আমি বোঝাতে চেয়েছি যে এটি দেওয়া হয়েছে আইনসম্মতভাবে, রাষ্ট্র দিয়েছে, আইনসম্মতভাবে দিয়েছে, আইনের আওতায় দিয়েছে, আইনের আওতায় ব্যবহার করার জন্য দিয়েছে, সেই বিষয়টাকে আমি বলতে চেয়েছি আর কি। কিন্তু আপনারা দেখবেন যে যদি আমরা গত, নট অনলি দিস টাইম, আপনি গত ৫-৭ বছর দেখেন, আপনি ১০ বছর দেখেন, একটা ধারণা, একটা শ্রেণী, একটা গ্রুপ সবসময় বলতে চায় যে এটি দেওয়া হয়েছে, মানে ব্যবহার করার অধিকার আমাদের নাই আইনসম্মতভাবে, নাম্বার 1। নাম্বার 2, যে এটা সম্ভবত আমাদের লায়াবিলিটি। তো এটা তো লাইব্রেরিও দেওয়া হয় না, এটা তো জনগণের, রাষ্ট্রের এবং দেশের সাধারণ শান্তিপ্রিয় মানুষের নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে। এবং যারা ক্রিমিনাল, যারা অপরাধী, যারা হাই রিস্ক ক্রিমিনাল, যারা ডেঞ্জারাস ক্রিমিনাল, তাদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে। এবং সারা বিশ্বব্যাপী এটা করা হয়ে থাকে। কয়েকদিন আগে দেখেন বেলজিয়ামে যে ঘটনা ঘটলো, তারপরে ফ্রান্সে যে ঘটনা ঘটেছে, বস্টন, আমরা অসংখ্য উদাহরণ দিতে পারি, রিসেন্ট টাইমস উদাহরণ দিতে পারি। চাইলে কি প্যারিসের 2জনকে, প্রায় 5,000 আর্মি অ্যান্ড পুলিশ গ্রাউড দিস পিপল, চাইলে কি ওই 2জনকে জানতে ধরে না যেত না? যেত। তাহলে কেন 11 ঘন্টার সময় নিয়ে ডেড বডি বের করা হলো? তার মানে কি, এগুলো অনেক বিষয়, এগুলো আমাদের দেশের মানুষ যেটা হয়, এইগুলোকে আমি আপনার সাথে কিন্তু এই বিষয়টাতে একমত। কিন্তু আপনি যখন উদাহরণটা নিচ্ছেন প্যারিস বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে, তখন আরো তো এরকম উদাহরণ আছে। আসলে 25,000 লোক গিয়ে, 25,000 আর্ম ফোর্সেস গিয়ে একজন মানুষকে আসলে জীবন্ত ধরে নিয়ে আসছে।
সেরকম উদাহরণ তো অনেক আছে। আছে, আমি তো অস্বীকার করছি না, বলছি যে এটা যে আমরা দেখি আমাদের কি এটা একটা প্রবণতায় পরিণত হয়েছে না? আপনি যদি দেখেন যে আমাকে যদি শুনেন, আমরা কিন্তু গত 10 বছরে প্রায় 1.5 লক্ষ লোককে অ্যারেস্ট করেছে, মানে এনগেজমেন্টে কিন্তু আমাদের সঙ্গে 1.5 লক্ষ লোক আসছে, 1.5 লক্ষ লোক কিন্তু নিহত হয় নাই না। তাহলে আপনি কেন বলছেন যে ওই উদাহরণ কেন এখানে খাটে না? মানে অজস্র ক্ষেত্রে কিন্তু পুলিশ বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অজস্র ক্রিমিনালকে গ্রেফতার করেছে। এই পর্যন্ত আমরা ধর্মীয় জঙ্গিকে গ্রেফতার করেছি প্রায় 1200, কিন্তু 1200 লোক কি আমাদের সঙ্গে গোলাগুলিতে মারা গেছে নাকি? তো তার মানে কি এই বিষয়টা আমাদের এখন আছে, কিন্তু প্রচার যখন করা হয়, যখন কি বলে ফিঙ্গার পয়েন্টিং করা হয়, ভাবখানা এমন যে আমরা যাচ্ছে তাই হবে এগুলো করছে। আমরা যেটা বলতে চাই যে এই কাজগুলো আমরা হাইলি প্রফেশনাল ওয়েতে করার চেষ্টা করি সবসময়, এবং যা কিছু করি আমরা সব আইনের আওতায় করি এবং আইনসম্মতভাবেই করি। আপনাদের আরো জানা দরকার, যখন পুলিশ বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কোনো অস্ত্র ব্যবহৃত করে, সঙ্গে সঙ্গে আইন অনুযায়ী কিন্তু এটা নির্বাহী তদন্ত হয়, এবং এটা কিন্তু ম্যাজিস্ট্রিয়াল, আপনি ফর্মার ব্যুরোক্র্যাট ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়ারি হয়, এবং কোনো কোনো ক্ষেত্রে জুডিশিয়াল ইনকোয়ারি হতে পারে। তো তাহলে এটা কিন্তু এরকম ব্যাপার না যে পুলিশ বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কোথাও গেল, কোথাও ডেঞ্জারাস ক্রিমিনালের মুখোমুখি হলো, সেখানে গোলাগুলি হলো, কেউ মারা গেল, দ্যাটস নট দ্য এন্ড অফ দ্য স্টোরি। এই স্টোরিটা অনেক প্রলম্বিত হয়। রাইট, কিন্তু আমরা যদি প্রবণতাটা দেখি, যে ধরা যাক আমি যদি 2015 সালের কথাই ধরি, সেই কথিত বন্দুকযুদ্ধ বলেন, এঙ্গেজমেন্ট বলেন, এনকাউন্টার বলেন, যেটাই হয়েছে সেটাতে যে লোকগুলি মারা গেছে, আপনি কি মনে করেন যে এটা খুব স্বাভাবিক? যেমন আমি যদি আপনাকে সংখ্যাগুলি বলি, যে আইন সালিশ কেন্দ্র সংখ্যাগুলিও যদি ধরি, তাহলে সেগুলি কি আপনার কাছে খুব স্বাভাবিক মনে হয়? এখন ওই সালিশ কেন্দ্র বা আইন কেন্দ্র হোয়াটএভার, বা প্রাধিকার, অধিকার, গদিকার, আমিকার, তুমিকার, এই সমস্ত সংগঠনের ফিগার নিয়ে আমাকে হোয়াই শুড জেনারেট ইন্টারেস্ট টু ইউ এন্ড মি? আপনার ফিগারটা একটু, আমি আই এম নট ইন্টারেস্টেড অ্যাবাউট ফিগার। আমি যেটা ইন্টারেস্টেড হচ্ছে যে আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে, আমাদের দেশের শান্তিপ্রিয় মানুষকে নিরাপত্তা দিতে হবে, আমাদের দেশের ক্রিমিনাল যদি ডেঞ্জারাস ক্রিমিনাল তাদেরকে আমাদেরকে মোকাবেলা করতে হবে। সেখানে যে যদি ডেঞ্জারাস ক্রিমিনাল যদি কে বলে ডেঞ্জারাস উইপন বা অন্য কিছু ব্যবহার করে, ডেফিনেটলি উইল ডু দ্যাট। এটা নিয়ে তো ফিগারের কোনো ব্যাপার না। আরেকটা বিষয় যদি আপনি সমালোচনার ওই দিকটা যদি খেয়াল করেন, যে হ্যাঁ আপনি একটি এলিট বাহিনীর প্রধান, আপনি আপনার কাজ করবেন, কিন্তু আপনার কথা অনেক সময় আপনি একটু রাজনৈতিক নেতার মতো কথা বলেন, সেটি একটি আপনার সেটি কিরকম? সেটি হচ্ছে, যেমন ধরেন আপনি এই কথাটি না বললেও পারতেন, যে আপনি অস্ত্র কিভাবে ব্যবহার করবেন না করবেন সেটা বলার জন্য তো আসলে ওইখানে কিন্তু মানে জনসভা, যেখানে বক্তব্যটা দেওয়া হয়েছে, এটা আমি কোনো জনসভার কথা বলি নাই। আই ওয়াজ টকিং উইথ দ্য মিডিয়া। ওকে, ঠিক আছে? তো মিডিয়া আস্ক মি কোয়েশ্চেন যে আপনি গুলি করলেন কেন? গুলি করতে পারেন আপনি? তো যখন মিডিয়া আমাকে প্রশ্ন দেয়, তখন আমি কি অন্য কোনো কিছু আবার এই ধরনের উত্তর দিতে হয় একটা আপনাকে? সেটা দিলাম না আজকে। আর যখন আপনাকে মিডিয়া জিজ্ঞেস করে যে আপনি গুলি করতে পারেন কিনা, তখন আমার উত্তরটা কি হওয়া উচিত? এবং মিডিয়া যিনি প্রশ্নটা করছেন, উনি তো একজন শিক্ষিত লোক, উনি এবং জেনারেশনের প্রশ্নটা করছেন যে পুলিশের বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই অস্ত্রটি ব্যবহার করার সম্পূর্ণ আইনসম্মত এখতিয়ার, অধিকার, জুরিডিকশন সবই রয়েছে, তারপর উনি এই প্রশ্ন করছেন। তার মানে কি, এই প্রশ্ন করার উদ্দেশ্য হলো এইটা যে মানুষের মধ্যে একটা ভ্রান্তি তৈরি করা এবং মানুষের মধ্যে একটা বিভ্রান্তির মাধ্যমে একটা ভিন্ন আবহাওয়া তৈরি করা। তো সে কারণেই এটাকে কোনো জনসভায় বলা হয়নি। আর যারা বলছেন যে রাজনৈতিক বক্তৃতা, তারা বোধহয় এই সবকিছু গুলিয়ে ফেলেছেন এখন অন্য কোনো কারণে আর কি। কারণ হলো যে আমার যেটা প্রফেশনাল ক্যারিয়ার, আই নেভার এভার কি বলে জয়েন এনি পলিটিক্যাল গ্যাদারিং। না, সেটা প্রশ্ন না। আমি আমার সম্পূর্ণ ক্যারিয়ারে কখনো কোনো রাজনৈতিক জনসভায় যোগদান করিনি, তাহলে বক্তৃতা দিব কেন আমি? আর যেটা এটা বুঝতে চায় না এটা, যে কারণ কি আমাদের অনেকে আছে অনেক ফসিল ধারণা, এই প্রাগৈতিক ধারণা নিয়ে থাকে এরা। এই মডার্ন পুলিশিং কি, আমরা যেগুলো পড়াশোনা করি, আমরা জানি হোয়াট ইজ হ্যাপেনিং আউটসাইড, আমরা অহরহ বিদেশে যাই, বিদেশ থেকে অহরহ আমাদের সঙ্গে আসে, উই আর ওয়ার্কিং আউটসাইড, নট অনলি ইউনাইটেড নেশন মিশনস, আমরা কিন্তু ইন্টারন্যাশনালি বিভিন্ন ধরনের অর্গানাইজেশন আমরা কাজ করছি। তো ফলে আর যেহেতু 9/11 এর পর থেকে কিন্তু এই পুলিশ কোঅপারেশন থ্রু দ্য হোল ওয়ার্ল্ড এটা মারাত্মকভাবে বেড়ে গিয়েছে। কারণ কি, পশ্চিমা উন্নত দেশগুলো বুঝতে পেরেছে যে তাদের নিরাপত্তা শুধুমাত্র তাদের বর্ডারের মধ্যে না, এটা অন্য কোথাও আছে। সেই কারণে আমি শেষ করি একটু, আমি বুঝতে পারছি আপনি একটা প্রশ্ন করবেন, কিন্তু সেটা হচ্ছে এই যে এই পুলিশ কোঅপারেশন বেড়ে যাওয়ার কারণে ট্রেনিং, প্রশিক্ষণ, ওয়ার্কশপ প্রতি মুহূর্তে হোয়াট ইজ হ্যাপেনিং আউটসাইড, নিউ আইডিয়াজ ইন পুলিশিং, কনসেপ্ট ইন পুলিশিং, সব কিন্তু আমরা
এখন অকেবহাল, এবং সেগুলো সবসময় আমরা চেষ্টা করি আমাদের দেশের মানুষকে উপহার দেওয়ার জন্য। কিন্তু জনাব বেনজির আহমেদ, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আপনি বিদেশিদের কথা বলছিলেন, যে বিদেশি রাষ্ট্রদূত বলেন, বিদেশি মানবাধিকার সংস্থা বলেন, প্রতিনিয়তই র্যাবের কথা বলছেন। র্যাব বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে অংশ নিচ্ছে। আপনি অবশ্য বলেছেন একটি চমৎকার কথা, বিচার অন্তর্ভুক্ত হত্যাকাণ্ড কোনটা। আমি বলছি যে আপনি বিচার না করে লোক মেরে ফেলছেন এবং সেটির জন্য আপনি প্রতিনিয়ত আসলে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। এটা তো আমাদের ইচ্ছা করে করা হচ্ছে। আপনার যখন বস্টনে 2 ভাইয়ের 1 ভাই গুলি করে মারা হলো, তখন ওটা কি বিচার অন্তর্ভুক্ত হত্যা ছিল না বিচার বহির্ভূত হত্যা ছিল না, কি ছিল এটা? হোয়াট ওয়াজ দ্যাট? আমেরিকান কোন মানবাধিকার সংস্থা প্রশ্ন করেন এটা নিয়ে, করেছে না, আমরা সেগুলিকে না সেটা এই যে বিষয়টা, আমেরিকান কোন মিডিয়া বা সিএনএন আমি কোন অনুষ্ঠান দেখিনি এটা নিয়ে, যে দে আর আস্কিং the validity, asking legality of all this thing. Why কি বলে আপনি শার্লি এবদোর ইয়েটা কথা বলছেন? হ্যাঁ, আমি বলছি বস্টন কিলিং। আচ্ছা, আরেকটা জিনিস বুঝতে হবে যে আমরা কিন্তু অনেক বেশি ট্রান্সপারেন্ট ইন টার্মস অফ দিস কাইন্ড অফ অ্যাকশনস ইন কম্পারিজন উইথ দোজ কান্ট্রিজ। আপনার শার্লি এবদোর ঘটনা 11 ঘন্টা ধরে ওখানে পুলিশ মিলিটারি সিজ করে রেখেছিল, একটা সাংবাদিক ঢুকতে পারে না ওখানে। দে ওয়ার several kilometers away from the place of occurrence. ঠিক আছে, ওখানে এসে মিডিয়াতে যা বলা হয়েছে তাই সাংবাদিক লিখতে হয়েছে। ঠিক আছে, আমরাও তাই করি, আপনারা যা বলেন তাই লিখি। না, আপনারা তো আমাদের বগলের নিচ দিয়ে ক্যামেরা ধরেন, মাথার উপর দিয়ে ক্যামেরা ধরেন, পায়ের নিচ দিয়ে ক্যামেরা ধরেন আপনারা, এবং আমরা অনেক সময় তো ক্যামেরা যন্ত্রণায় হাঁটতেও পারি না আর কি। তো এটা তো আপনি কখন বাইরে দেখবেন না। ইয়েস, আমি অ্যাপ্রিশিয়েট করি যে আমার সাংবাদিক বন্ধুর, যিনি ফটোগ্রাফার বা ফটো সাংবাদিকতা করেন, তার বেস্ট পিকচার তার পাওয়ার অধিকার আছে। তিনি চাইবেন যে সবচেয়ে ভালো ছবি তার হোক, কিন্তু সেটার জন্য কিন্তু ইউ হ্যাভ ইকুইপমেন্ট। আপনি টেলিলেন্স লাগান, জুম লাগান, 5 কিলোমিটার দূর থেকে ছবি না, দেখলে এক্সট্রা ক্যামেরা নিয়ে আসেন, কিন্তু আমাকে কাজ করে দেন না কেন? আপনি দেখেন আমার যে কোনো ছবি দেখাতে পারি আপনারা, যে কোনো অ্যাকশন, একটা অ্যারেস্ট করতে গেলে যে পরিস্থিতি তৈরি হয়, আবার সমস্যা কি হবে যদি একটা স্পর্শ হয় কোনো সাংবাদিক ভাইয়ের গায়ে, উনি তুলতে আমাকে দেখা দিলেন, মারলেন কেন? না, সেটাও ঠিক আছে, কিন্তু আপনারা তো ক্রাইম সিনকে আপনারা ইয়েলো টেপিং ও সবসময় করেন না। এখন এইটা হচ্ছে এই যে এই ইয়েলো টেপিং করেও আমরা অনেক জায়গায় সময় লাগবে। আমরা এই বিষয়গুলো অনেক সাংবাদিক বন্ধুরাই এখন বলছেন যে না, এখান থেকে ওদের সরিয়ে আসা দরকার। তো অনেক পত্রিকা আমরা লেখালেখি, বিভিন্ন ঘটনা লেখালেখি দেখছি আমরা এটা নিয়ে। তো ভালো, ইটস এ গুড থিং। আমার মনে হয় যে কিছু আগামী হয়তো কয়েক বছরের মধ্যে আমরা এটাকে শেপে নিয়ে আসতে পারবো। কিন্তু এটা হচ্ছে অ্যাওয়ারনেসের বিষয়। এইটা কিন্তু এনফোর্সমেন্টের থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা আমাদের প্রত্যেকের প্রফেশনের প্রতি রেসপেক্টফুল থেকে উইল কোঅপারেট, অ্যাওয়্যার থাকবো আমরা যে হোয়াটস মাই বটম লাইন, আমার শেষ সীমানা কোথায়। আমি একটু বর্তমানে একটু ফিরে আসি জনাব বেনজির আহমেদ। এখন বাংলাদেশের যে অবস্থা, 45 দিন অবরোধ চলছে, গত 3 সপ্তাহ ধরে প্রতিটি কার্য দিবসে আমরা হরতাল পাচ্ছি। সাধারণ জনগণের মনে যে নিরাপত্তা বোধ দেওয়ার জন্য আপনারা আছেন আমাদের পাশে, তার সেই ব্যাপারে আপনি কতটা সফল? আমরা কি এখনই শুনবো নাকি একটা বিরতি নিয়ে এসে শুনতে পারি? আচ্ছা, আমরা একটা বিরতি নিয়ে এসেই বরং শুনি যে আমরা আসলে কতটা নিরাপদে আছি বলে আপনি মনে করছেন। আমরা ফিরছি একটু পরে।